বিজ্ঞানী গ্যালিলিও বলেছিলেন, সত্যকে একবার আবিষ্কার করতে পারলে তাকে বুঝে ফেলাটাও খুব সহজ। ওই আবিষ্কার করতে পারাটাই হলো আসল কথা। একটা দুর্ঘটনা, একটা মর্মান্তিক মৃত্যু, আর তাকে ঘিরে উঠে আসা একের পর এক ব্যাখ্যা। কিন্তু সমস্ত ব্যাখ্যা পেরিয়ে আসল সত্যটা ঠিক কি? ড্রাঙ্কেন ড্রাইভিং নাকি নিছকই দুর্ঘটনা? মডেল সোনিকা সিং চৌহানের মৃত্যুর সময় গাড়ির চালকের আসনে যিনি ছিলেন, সেই বিক্রম চট্টোপাধ্যায় অবশ্য মদ্যপানের অভিযোগ আগেই অস্বীকার করেছেন। কিন্তু সেই দাবি সম্পূর্ণ বিপরীত সুর শোনা যাচ্ছে কয়েকজন প্রত্যক্ষদর্শীর বয়ানে। বিতর্ক দ্বিগুণ করেছে সম্প্রতি সামনে আসা আরেকটা ফুটেজ। এই বক্তব্য পাল্টা বক্তব্যের আড়ালে লুকিয়ে থাকা সত্যর সন্ধানে আজ আমাদের এই অনুষ্ঠান। আমরা যখন অনুষ্ঠান শুরু করছি তার কয়েক ঘন্টা আগে এই শহরের রাস্তায় আবার মোমবাতি মিছিল, বিচারের দাবিতে। উজ্জ্বল তরুণ মুখের মিছিল, হাতে প্ল্যাকার্ড, জাস্টিস ফর সোনিকা। এই অনুষ্ঠানে তারা আমাদের সঙ্গে যোগ দিয়েছে। এই অনুষ্ঠানের শুরুতেই আসুন আপনাদের দেখাই ঠিক কি বলছেন প্রত্যক্ষদর্শীরা, কি রয়েছে সামনে আসা এই ভিডিও ফুটেজটাতে। I was intoxicated while driving, গাড়ি 120-তে চলছিল, so on and so forth। না, এগুলোর মধ্যে একটাও ঠিক নয়। জামিন পাওয়ার পর গাড়ি দুর্ঘটনা নিয়ে ঠিক এই দাবি করেছিলেন অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়। কেঁদেও ফেলেছিলেন, বারবার বোঝানোর চেষ্টা করেছিলেন তিনি কতটা মানসিক যন্ত্রণার মধ্যে আছেন। আপনাদের মধ্যে এখানে কজনের এক্সপিরিয়েন্স আছে নিজের সবথেকে কাছের কোনো বন্ধুকে একটা অ্যাক্সিডেন্টের পরে নিজের হাতে করে এমার্জেন্সিতে ঢোকানো, when she is bleeding from all over her body? এক্সপিরিয়েন্স থাকলে বুঝতে পারবেন কতটা কষ্ট হয়। কিন্তু ঘটনার দিন রাতে পানশালায় উপস্থিত সোনিকার বন্ধুদের একাংশ যা দাবি করছে তা কিন্তু বিক্রমের বয়ানের সম্পূর্ণ উল্টো। We were actually shocked when I read it in the newspaper, the statement যেখানে ও বলল যে ও ড্রিঙ্ক করেনি। এটা মানে একটা ব্লেটেন্ট লাই, যেটা আমরা নিজের চোখে দেখেছি ওকে ড্রিঙ্ক করতে। একটা না, আমি দুটো ভেন্যুতে ওকে নিজের চোখে দেখেছি। আবার সেখানে আরও 100 জন হবে যারা ওকে দেখেছে যে ও ড্রিঙ্ক করছিল। শুধু বিক্রমের দাবি উড়িয়ে দেওয়াই নয়, এই ফুটেজটিও প্রকাশ্যে এনেছেন সোনিকার বন্ধুরা। তাদের দাবি এটা ঘটনার দিন মাঝরাতের ছবি, অর্থাৎ দুর্ঘটনার কয়েক ঘন্টা আগে। ফুটেজে দেখা যাচ্ছে মিউজিকের তালে শরীর দোলাচ্ছেন বিক্রম, আর তার হাতে ধরা একটি গ্লাস, যে গ্লাসে দেখা যাচ্ছে মেরুন রঙের তরল। বিক্রমের সঙ্গে ফুটেজে দেখা যাচ্ছে সোনিকাকেও। মৃত মডেলের বান্ধবীদের একাংশের দাবি সেই রাতে সবাই মিলে একটি নয়, দুটি পার্টিতে গিয়েছিলেন তারা। 28 তারিখে আমার আর সোনিকার দেখা হয় পার্ক স্ট্রিটের একটা জায়গায়। অ্যারাউন্ড 1:45 নাগাদ সোনিকা আমাকে বলে যে আমরা আরেকটা জায়গায় যাব। ওখানে গিয়ে আমি সব থেকে নেমেই আমি একটা বারে একটা ড্রিঙ্ক অর্ডার করি নিজের জন্যে। আমি বিক্রমকে অফার করি যে বিক্রম তুমি কি খাচ্ছ, একটা আউট অফ কার্টসি। তো যেখানে বিক্রম আমাকে বলেছেন যে ও রাম অ্যান্ড কোক খাচ্ছে। বান্ধবীদের দাবি এরপর রাত 2:20 নাগাদ বিক্রমের গাড়িতে চেপে বেরিয়ে যান সোনিকা, আর ভোর রাতে রাসবিহারী মোড়ের কাছে দুর্ঘটনার কবলে পড়ে বিক্রমের গাড়ি। I was intoxicated while driving, গাড়ি 120-তে চলছিল, so on and so forth। না, এগুলোর মধ্যে একটাও ঠিক নয়। যদিও এই ফুটেজকে সামনে রেখে সোনিকার বান্ধবীরা সম্পূর্ণ উল্টো দাবি করছেন। এটা মিথ্যে কথা, আমরা তো নিজে দেখেছি। ছেলেটা যখন এই কথাটা বলছে যে ও মদটা খায়নি, তো সেইখানটাতে ও মিথ্যে কথা বলছে, সেটা তো ঠিক না। যা হচ্ছিল আমরা ওই সব রেকর্ড করেছি সে রাতে। আমার ফ্রেন্ড যে হু লস্ট হার লাইফ শুড গেট জাস্টিস। বিক্রম মিথ্যা কথা বলছে যে ও ড্রিঙ্ক করেনি, ও ডেফিনেটলি ড্রিঙ্ক করছিল। অনেকে দেখেছে, আমি তো বলবো আমি দেখেছি, আমার চোখের সামনে বিক্রম ড্রিঙ্ক করছিল। সেই রাতে দুটো পার্টিতে আমি বিক্রম আর সোনিকার সাথে ছিলাম। দুটো জায়গায়, বোথ দ্য ভেনিউজে বিক্রম ড্রিঙ্ক করছিল। এটা তো অবভিয়াস যে ও কাভার আপ করতে চাইছে, যে একটা ভুল করে যে ইনসিডেন্টটা হয়েছে, যে মিসহ্যাপটা হয়েছে, যে ও ভুলটা করেছে। তাহলে সত্যি কে বলছেন, বিক্রম নাকি ঘটনার দিন পানশালায় উপস্থিত সোনিকার এই বান্ধবীরা? গোটা অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা যোগাযোগ করার চেষ্টা করি অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায় ও তার পরিবারের সঙ্গে, কিন্তু ওনারা এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া দিতে রাজি হয়নি। ক্যামেরায় সুব্রত বোসের সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা।
আমি অঙ্কিত দাসের কাছে শুরুতেই আসবো। অঙ্কিত, আপনারা যে টালিগঞ্জের সামনে একটা মোমবাতি মিছিল করেন, সেখানে বিচারের দাবি তোলেন। ঘটনার 8 দিন কেটে যাওয়ার পর, 8 দিনের মাথায় রাদার আপনাদের এই দাবি তুলতে হলো কেন? কোথাও কি মনে হচ্ছে যে আমরা সবাই চাই যে সত্যটা সামনে আসুক, সেই সত্যটা সামনে আসার পথে কোনো অন্তরায় আছে, কোনো বাধা আছে? প্রথম কথা সুমন তোমাকে বলি, মানে 8 দিন কেটে যাওয়ার পর, এক্স্যাক্টলি তুমি যেটা বললে, 8 দিন কেটে যাওয়ার পর আমাকে এই জায়গাটায় আসতে হলো আমাদেরকে, কারণ আমরা দেখছি যে ক্রমশ মানে কোনো না কোনো প্রকারে আমরা মনে করছি যে জায়গাটা ভীষণ ধামাচাপা পড়ে যাচ্ছে, কেউ এটা নিয়ে এগিয়ে আসছে না। এবং বিক্রম যখন প্রেস কনফারেন্স করে, বিক্রম চ্যাটার্জি যখন বলছেন যে আমি ড্রাঙ্ক করেছিলাম না বা আমার গাড়ি স্পিডে ছিল না, এটা প্রচণ্ড একটা শকিং এবং প্রচণ্ড একটা মানে কোনো না কোনো জায়গায়, একটা মানবিক জায়গায় আমার মনে হয় যে একটা মেয়ে মারা গেছে, সে তার পরিবারের কাছে ফিরে আসতে পারবে না, সে তার কাছের বন্ধুদের কাছে ফিরে আসতে পারবে না। আমার কোনো না কোনো জায়গায় মনে হলো যে এটা নিয়ে এরকমভাবে পুলিশ, যেখানে কোনো গ্রামে নয় যে ফুটেজ পাওয়া যাবে না, কোনো গ্রামে গঞ্জে না, এটা একটা প্রপার একটা জনবহুল এলাকা, রাসবিহারী টু লেক মার্কেট জনবহুল এলাকা, যেখানটায় একাধিক সিসি ক্যামেরা রয়েছে, সিসিটিভি সার্ভিলেন্সের মধ্যে রয়েছে, এবং একটা টলিগঞ্জ পিএস যেটা একটা জনবহুল এলাকা, ওই রকমের কোনো একটা পুলিশ ব্যারিকেড ছিল না, বা কোনো একটা পুলিশ তৎক্ষণিক একটা রাতে পুলিশ থাকবে না, যেটা 3টে 3:30, এটা একটা বিগেস্ট কোয়েশ্চেন, যে তাহলে আমাদের নিরাপত্তাটা কোথায়? আজকে সোনিকার কোনো দোষ ছিল না, সে যদি একটা বন্ধুর সাথে বেরোয়, যেটা নিয়ে আমাদের ওই টলিগঞ্জ থানার সামনে যাওয়া কোনো মাস গ্যাদারিং বা কোনো এরকম কিছু না, একটা মনে হয় আমাদের 5-10 জন বন্ধুরা আমরা মিলিত হয়েছি এবং একটাই দাবিতে যে সোনিকার অপরাধটা কি ছিল। সে একটা বন্ধুর সাথে বেরিয়েছিল, তার আগের রাত্রিটা সে দুটো পানশালায় গিয়ে ড্রিঙ্ক করেছে, সেটা কি তার অপরাধ? এবং সে যদি তার একটা কাছের বন্ধুর সাথে যদি গাড়িতে চেপে বাড়ি ড্রপ করতে যায়, তাতে যদি সে 100 বা 120 যেটাই বলছে স্পিডোমিটার, উল্টো কথাটা তো বিক্রমও বলতে পারেন যে আমি ড্রিঙ্ক করেছিলাম, সেটা কি অপরাধ? মানে আমার এটা দুর্ঘটনা। কারণ আমি এই জায়গায় আপনাকে আবারও বলি, মানে এই জায়গায় একটা তথ্য এতদিন যখন সামনে আসি না, আমার মনে হয় এটা সামনে আসা উচিত, কারণ আমিও বুঝতে পারছি না কেন এটা নিয়ে কেউ আসছে না সামনে। এটা আমার একটা বিগেস্ট কোয়েশ্চেন। এটা প্রয়োজন পড়ে না যে আমি সোনিকার কতটা ক্লোজ বন্ধু, আমি বিক্রমের কতটা ক্লোজ বন্ধু। আমি মনে করি আমি একটা সাধারণ মানুষ, ঠিক আছে, আমার যদি কোনো আমার রাইটস আছে, যদি কোনো জিনিস আমার চোখের সামনে কিছু ঘটনা ঘটে যেটা ঠিক মতন নয় সমাজের কাছে, আমার রাইটস আছে, আমি সেটাকে ভিউ পয়েন্টে আপনাদের সামনে তুলে ধরতে পারি। আমার কোনো জায়গায় আমি এই জিনিসটা আবার বলতে চাই, এই যে মানে এজিসি বোস রোডে একটি ক্লাব রয়েছে, আমি মানে আমাদের যে কমন ফ্রেন্ড, আমি ওই দিকেই যাচ্ছিলাম, ওই ক্লাবের দিকেই যাচ্ছিলাম, আমি ওই গাড়িটি দেখি, কারণ আমি জানতাম না ওইটা বিক্রম চ্যাটার্জি বসে আছে, গাড়িটা টয়োটা গাড়ি ছিল, সাদা টয়োটা গাড়ি, এবং ওইটা আমি পার্সোনালি দেখেছি যে ও কিভাবে ওই ক্লাবটার বাইরে থেকে বেরিয়ে সেই টার্নটা নিয়ে যায়। আমি মানে আমাদের যে কমন ফ্রেন্ড, আমি ওই দিকেই যাচ্ছিলাম, ওই ক্লাবের দিকেই যাচ্ছিলাম, আমি ওই গাড়িটি দেখি, কারণ আমি জানতাম না ওইটা বিক্রম চ্যাটার্জি বসে আছে, গাড়িটা টয়োটা গাড়ি ছিল, সাদা টয়োটা গাড়ি, এবং ওইটা আমি পার্সোনালি দেখেছি যে ও কিভাবে ওই ক্লাবটার বাইরে থেকে বেরিয়ে সেই টার্নটা নিয়ে যায়। এবং আমি শুধু ওইটাই বলবো না, আমি তথা আপনাদের থ্রু থেকে পুলিশকে এটা বলবো যে ওরা যদি ওই আমি আপনার কাছ থেকে অঙ্কিত আরো ডিটেইলসে জানতে চাইবো, ঠিক কটার সময় দেখেছিলেন, কি অবস্থায় দেখেছিলেন, গাড়িটার গতি তখন যদি চলন্ত অবস্থায় থাকে কত ছিল, মানে মনে হয়েছে? আমি তো থ্রু হলদিরামস মানে এজিসি বোস রোডের কানেক্টরে, থ্রু হলদিরামস টু আপনার মিন্টো পার্কের দিকে আমি হেঁটেই ছিলাম, বিকজ আমি কাছাকাছি ছিলাম, আমার সাথে গাড়ি ছিল না, আমি হেঁটেই ছিলাম। তো আমি গাড়িটাকে বেরোতে দেখি এবং গাড়িটা কিছুক্ষণ দাঁড়িয়ে ছিল, এই যে সামনে প্রায় 5-7 মিনিট দাঁড়িয়ে ছিল, আমিও আমার বন্ধুর জন্য অপেক্ষা করছিলাম। তো ইন দ্যাট মিন টাইম আমি দেখি গাড়িটা প্রচন্ড গতিবেদে আপনার টুয়ার্ডস মিন্টো পার্কই যায়। তো ইন দ্যাট কেস তখন পয়েন্ট টু বি নোটেড, কোট অ্যান্ড কোট আপনি বলছেন প্রচন্ড গতিতে তখন দাঁড়িয়ে ছিল, গাড়িটা বেরিয়ে দাঁড়িয়ে ছিল, এবং তখন যায়। যখন পরের দিন আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে দেখি যে ওই গাড়িটি, তখন আই কুড অ্যাকচুয়ালি relate that it was the car, Toyota একটা সাদা গাড়ি, ঠিক আছে, then I could understand it was that incident itself. তো সেটা আমি নিজে
দেখি, এবং তারপরে পুলিশ এতটা মানে ব্যর্থ কেন, যেটা এবং এজিসি পোস্ট রোডও ক্যামেরা রয়েছে, তারা ওই জায়গা থেকে ফুটেজটা দিয়ে কেন দিতে পারছে না? আপনি বলছেন পুলিশ যে ইনভেস্টিগেশন করছে তাতে আপনারা সন্তুষ্ট নন? কারণ আমাদের একটা সাধারণ, আজকে যদি আমি একটা সাধারণ মানুষ হই, তাহলে কি এটা বিক্রম চ্যাটার্জি বলে তাকে অ্যালকোহলিক বা ইনটক্সিকেট টেস্ট করা হলো না সকালবেলা? না আজকে সাধারণ মানুষ হলে আমি যদি কোনো অ্যাক্সিডেন্ট করতাম, তাহলে আমাকে তো নিশ্চয়ই সেই ডক্টর লিখে দিত যে স্মেলিং অ্যালকোহলিক টেস্ট করার তো যে যে প্রসিডিওর আছে হসপিটালে সেগুলো করতো, তাহলে সেই রিপোর্টটা হলো না কেন? পুলিশ সেটা তদন্ত করে কেন বের করলো না? পুলিশ কেন এখন অবধি ফুটেজটা ক্লিয়ার করতে পারলো না? তাহলে এর পেছনে কি আছে এবং কারা আছে? that needs to be resolved, because আজকে আমাকে মানে কিছু জিনিসটা এই পয়েন্টটা একটু ক্ল্যারিফাই করবেন, এর পেছনে কি আছে এবং কারা আছে? আপনার ধারণা যে ঘটনাটা চাপা দেওয়ার পেছনে কারোর হাত থাকতে পারে বা চাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে? চেষ্টা যদি না করা হতো, তাহলে 8টা দিন পর আমার মতন একটা সাধারণ মানুষের কি দরকার ছিল টলিগঞ্জ পুলিশ স্টেশনের সামনে একটা সাইলেন্ট পিস অফ সোনিকা বা জাস্টিস ফর সোনিকা বলে একটা প্রোটেস্ট করা? ফাইন, অঙ্কিত আবার আপনার কাছে আসবো। আমি ডিজাইনার নীলের কাছে যাব। নীল, কোনো সন্দেহ নেই যে আইনের চোখে মদ্যপান করে গাড়ি চালানো শাস্তিযোগ্য অপরাধ। তো যখন বিক্রম বললেন যে তিনি মদ্যপান করেছিলেন না, তখন ঘটনাটা অন্যদিকে টার্ন নিল। আপনি আমায় বলুন যে তারপরেও কিন্তু একটা ফিসফাস শোনা যাচ্ছিল, যেটা আলটিমেটলি এই ফুটেজ, এই স্টিল ছবিগুলো, এই ভিডিও ফুটেজ সামনে আসার পর সেটা এই মোমবাতি মিছিলের চেহারা নিয়েছে। এবং কোথাও আইনজীবীরা নিঃসন্দেহে বলতে পারেন যে ওই বিক্রমের হাতে যে পানীয়টা ধরা ছিল সেটা হার্ড ড্রিঙ্ক না হয়ে সফট ড্রিঙ্কস হতে পারে, মিল্কশেকও হতে পারে। আমি বলছি সেটা আইনজীবীদের একটা পাল্টা আর্গুমেন্ট থাকবে। তাহলে আজকের এই যে যারা মোমবাতি মিছিল করছেন, যারা বিচারের দাবি তুলছেন, তাদের সঙ্গে আপনি সহমত কোন জায়গাটাতে? আমার পয়েন্ট অফ রেফারেন্স হচ্ছে, আমি জানি যে এই পয়েন্টটা নিয়ে ওদের লয়ার্সরা অলরেডি একটু জানা উচিত যে ওরা একটা টিম অফ লয়ার্স নিয়ে গেছিল ওর বেল করাতে। এক রকমের মাসেল পাওয়ার দেখানো হচ্ছে। লোকেরা হসপিটালে নানান রকম পলিটিক্যাল অ্যাফিলিয়েশনের লোকেরা আসছিল, ভিজিট করছিল। এইটা এক রকমের মাসেল ফ্লেক্সিং বলা হয়, লোকদেরকে দেখানো যে আমার কত সাপোর্ট আছে। এগুলো আছে, পুলিশও যে ধারাগুলো দিয়েছিল সবগুলো বেলেবল। হ্যাঁ, সবকটা বেলেবল সেকশনে কেস, সবকটা বেলেবল। একদিকে যদি বলা হয় এরকমই একটা ঘটনা কদিন আগে হয়েছে যেখানে পুলিশ সেই ড্রাইভারকে অ্যারেস্ট করেছে। কালিকা প্রসাদের কথা বলছি, আমরা দেখাবো, এখনো সেই চালক জেলে। হ্যাঁ, এইখানে এই একই কেসে কিরকম ভাবে আর একজন ইকুইভ্যালেন্ট লোক ছাড়া পায়। সে কি সেলিব্রিটি, একজন অ্যাক্টর ছিল বলে? এইটা একটা পয়েন্ট। কিন্তু আমি আর একটা পয়েন্ট নিয়ে বলছি, মদ্যপান করা না করা, ও তো নিজে প্রেস কনফারেন্স ডেকে অলরেডি অ্যানাউন্স করলো যে আমি করিনি মদ্যপান। সো দ্যাট পয়েন্ট টু বি নোটেড। কিন্তু তার 2 দিন থেকে 3 দিনের পর ফুটেজ বেরোলো যেখানে দেখাচ্ছে সে ড্রিঙ্ক করছে। আমার পয়েন্টটা হচ্ছে, এরকম লোক যে একটা স্টেটমেন্ট দিচ্ছে, তার 2 দিনের মধ্যে তার স্টেটমেন্ট না করছে, অলমোস্ট সেই ড্রিঙ্ক করছিল করছে না, অ্যাট দি এন্ড অফ দ্য ডে ব্লাড রিপোর্ট না থাকলে আমরা জানতে পারবো না। কিন্তু সেই ব্লাড রিপোর্ট কি নেই না, এবং ওই টেস্টটা ড্রিঙ্ক করার কতক্ষণ পরে, যেখানে আসল রহস্যের আমি এখনো সবাইকে কতক্ষণ পরে টেস্টটা করা হয়েছে সুমিতরা আছেন বলতে পারবেন? যত কানাঘুষোয় যত শুনছি, আমার কাছে যত খবর আসছে, কারণ কি আমি একটা ওই ফেসবুকে একটা ক্যাম্পেইন চালানো আরম্ভ হয়েছিল, ওখান থেকেই অনেকে কন্ট্রিবিউট করতে আরম্ভ করেছে। এর মধ্যেই কানাঘুষের খবর আছে, পাল্টা ক্যাম্পেইনও কিন্তু ওই সোশ্যাল মিডিয়াগুলোতে আরম্ভ হয়েছে। কিন্তু একটা ভালো জিনিস যে the supporter for justice for Sonika is much higher. লোকেরা বলছে সোশ্যাল জাস্টিস চাইছি, তা নয়, অ্যাওয়ারনেস যে এরকম ভুল হচ্ছে আগে যাতে না হয়, so that her death doesn't go for waste. কিন্তু কানাঘুষের খবর আসছে যে এই ব্লাড রিপোর্ট নেওয়া হয়েছিল, কিন্তু সেটা যদি এখন বেরোয় সেটা নাকি ম্যানিপুলেটেড হয়েছে। এটা কিন্তু খবর আছে, এটা গুরুত্বপূর্ণ অভিযোগ বলছি। এটা নিয়ে কিন্তু ইনভেস্টিগেট করা উচিত, দেখা উচিত, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, আজকে সেই লাইফটা নেই। আমি জাস্ট খানিকক্ষণ আগে আসার পথে সনিকার বাবা মার সাথে কথা বলতে বলতে আসলাম যে আঙ্কেল আন্টি আপনাদের পারমিশন নিচ্ছি, আমি যাচ্ছি কথা বলতে, আপনাদের ভয়েস হয়ে না কিন্তু সনিকার সাপোর্টে। ওরা বললো একটাই কথা, যে ও আজকে আর নেই, আর সেটার রেসপন্সিবিলিটি একটা ছেলে এসে আমাকে বললো না, সে নিজে এসে কোনোদিন বললো না। তার মধ্যে 9:30টার সময় অন্যদের থেকে খবর পেলাম যে আমাকে বডি আইডেন্টিফাই করতে যেতে হবে। 3:30 থেকে 9:30 6 ঘন্টা, তার মধ্যে সে স্টিচ নিয়ে বেরিয়ে গেল, আবার সবাই সাজেশন নিয়ে আবার সে ঢুকলো। কিন্তু তার মধ্যেও কখনো কোনো রকম ভাবে লোকেদের থ্রু দিয়ে একটা কানেকশন বার করে সে কি পারতো না
তার বাবা মাকে অন্তত খবরটা দিতে, রেসপন্সিবিলিটিটা তারই ছিল। আমি যদি কারোর গাড়িতে উঠি, এবার সবাই নানান রকম কথা বলছে, শি ওয়াজ ড্রাঙ্ক, আই ডোন্ট কেয়ার ইফ শি ওয়াজ ড্রাঙ্ক, কিন্তু আমি গাড়ি চালাচ্ছি না, আমি অন্য কারোর গাড়িতে উঠেছি, পয়েন্ট এ টু পয়েন্ট বি আমাকে কেউ পৌঁছে দেবার কথা, কিন্তু সে ইটস অ্যাবসলিউটলি প্রুভেন যে একটা অত বড় টয়োটা করোলা অল্টিস গাড়ি, যাকে আজকে দেখা যাচ্ছে হাফ সাইজে, বোঝাই যাচ্ছে কি স্পিডে গাড়ি চালানো হচ্ছিল। এটা একজন অন্ধ কি একজন কমন ম্যান বলতে পারবে। এক্সপার্টসরা বলছে বিয়ন্ড 100, ও ডিনাই করে যাচ্ছে। এবার কথা হচ্ছে, তোমার কি রেসপন্সিবিলিটি নয় তোমার পাশে যে বসছে সেই সিট বেল্ট পরে আছে কি নেই? আমি অন্তত জানি, আমার সাথে যখন লোকেরা বসে, যে ইউ হ্যাভ টু ওয়্যার দ্য সিট বেল্ট। কারণ কি, আমি হয়তো ভালো গাড়ি চালাচ্ছি, কেউ এসে ধাক্কা মারতে পারে, কিন্তু সেদিনকে রাতে গাড়ি নেই রাস্তায়, 3:30-র সময় রাস্তা ফাঁকা, তুমি কোন রেসপন্সিবিলিটি নিয়ে বিয়ন্ড 100 চালালে, যেখানে গাড়ি ধাক্কা একটা হলো, ভেতরের লোক মারা গেল, যদি সেদিনকে বাই চান সেদিনকে ফুটপাতে কেউ নেই, আরো লোকে মরতে পারত। সো ইউ আর টেকিং রিস্ক not only for yourself but others, and who gives you this risk? মানে এটা তোমাকে কে দিয়েছে তোমাকে রেসপন্সিবিলিটি নেবার চান্স? দায়িত্ব জ্ঞান নিয়ে প্রশ্ন। আমি ড্রাঙ্ক নো ড্রাঙ্ক নয়, তোমার স্পিড কি করে ওই লেভেলে উঠতে পারে? আর এই নিয়ে অলরেডি পুরনো টুইটারে ওখানে অলরেডি কিছু ফাইটস হয়েছে, যেটা হচ্ছে 12 দিন আগেকার কথা বলছি, এপ্রিল 17 তারিখে ফাস্ট অ্যান্ড দ্য ফিউরিয়াস দেখতে গেছে, ওনাদেরই বন্ধু টুইট করেছে ফাস্ট অ্যান্ড দ্য ফিউরিয়াস দেখতে গিয়ে বিক্রম ফিউরিয়াস হয়ে গেল। তাতে সনিকা, এটা ইটস অন দ্য সোশ্যাল মিডিয়া, তাতে সনিকা আনফরচুনেটলি রিপ্লাই করছে, হে গাইজ প্লিজ বি কেয়ারফুল, ডোন্ট টেক রিস্কস লাইক দিস। ঠিক 12 দিনের মাথায় দ্য পার্সন হু কশনস দেম ইজ দ্য পার্সন যার লাইফ আজকে নেই। আমি বলছি গায়ে কাঁটা দিচ্ছে, খাড়া হয়ে রয়েছে, কিন্তু দুঃখে যে আমি আর একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করবো, এটাও আমি ভালো করে এনকোয়ার করে জেনেছি, সেদিনকে তারা সিনেমাটা দেখতে যেতে পারেনি, কারণ কি সেদিনকে অলরেডি একটা র্যাশ ড্রাইভিং অ্যাক্সিডেন্ট হয়েছিল। সো উই অলওয়েজ লুক ফর হিস্ট্রি অফ দ্যাট পার্সন, যে কি কি করে এসছে। বাকি টলিগঞ্জের সব রকম স্টুডিওতে কিরম ভাবে ও চালায়, ঢোকে বেরোয়, সবসময় লোকের এখন বলছে, হয়তো এটা ধামাচাপা পড়ে যেতে পারে। আমি এগুলোকে খুঁড়ে বার করছি, বলছি লেটস টক অ্যাবাউট ইট। যারা বলছেন যে জাস্টিস ফর সোনিকার সেই বন্ধুরা ঠিক কি চাইছেন আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে, দেখুন। গাড়ির গতি নিয়ে ফেসবুকে বিক্রমকে নিয়ে অনিন্দ চট্টোপাধ্যায় মজা করে এই মন্তব্য করেছিলেন। সঙ্গে সঙ্গে পাল্টা কমেন্ট করে সনিকা বলেছিলেন, লাগাম ছাড়া গতি মোটেও ভালো নয়। কিন্তু শেষ পর্যন্ত সেই গতিরই বলি হতে হলো সনিকা সিংহ চৌহানকে, আর এ নিয়ে শুরু হয়েছে চাপানুতোর। আই ওয়াজ ইনটক্সিকেটেড while ড্রাইভিং। না, এগুলোর মধ্যে একটাও ঠিক নয়। কি করে বিক্রম এতটা ওপেনলি এসে মিথ্যা কথা বলে চলে যাচ্ছে যে ড্রিঙ্ক করেনি? দাবি পাল্টা দাবি। বিক্রম দাবি করছেন তিনি মত্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন না, অথচ ঘটনার দিন রাতে পার্টিতে উপস্থিত সনিকার একাধিক বান্ধবীর দাবি সেদিন বিক্রম মত্ত অবস্থায় ছিলেন। তাদের আদরের সোনুর চিরবিদায় হয়ে গেল তা এখনো মানতে পারছেন না সনিকার বন্ধুরা। ফেসবুকে জাস্টিস ফর সনিকা নামে একটি পেজ খোলা হয়েছে। পাল্টা বিক্রমের হয়েও সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে চলছে ক্যাম্পেইন। জাস্টিস ফর সনিকা এই হ্যাশট্যাগ ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় অনেকে দাবি করছেন বিক্রম অসত্য বলছেন। ফেসবুকে কারোর আবার দাবি তিনি নিজে চোখে সেদিন বিক্রমকে মদ্যপান করতে দেখেছেন। বিক্রম দাবি করছেন তিনি সেদিন মত্ত অবস্থায় ছিলেন না, কিন্তু তার বান্ধবীরা সেদিনের পার্টির এই ছবি প্রকাশ্যে এনেছেন। ফেসবুকে কেউ কেউ বিক্রমের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিয়ে বলছেন, ফুটেজ কি কখনো মিথ্যে হতে পারে? উঠছে জাস্টিস ফর সনিকার স্লোগান। Bikram shouldn't say lie about all incident. He was drunk and he was driving fast. That's why this thing happened. এদিন সনিকার পরিজনদের পাশে দাঁড়িয়েছেন রূপা গঙ্গোপাধ্যায়ও। আমার শুধু সামান্য কতগুলো প্রশ্ন আছে যে 3:30 অবধি কি করলে পরে এরকম একটা মেজর অ্যাক্সিডেন্ট হয়, কত রাতে কত স্পিডে চালালে পরে। We want him to speak up. সনিকার বন্ধুদের দাবিকে সমর্থন করেছে কংগ্রেসও। একটা স্টেট কথা বলতে চাই আপনাদের মাধ্যমে সরকারকে, যে আপনাদের উপর অনেক অ্যালিগেশন আসছে। আপনারা যদি নিট অ্যান্ড ক্লিন থাকেন তাহলে আপনারা সঠিক তদন্তটা করুন, যেটা ট্রুথ শুড কাম আউট অ্যান্ড জাস্টিস শুড প্রিভেল। এই পন্থায় বিশ্বাসী হয়ে আপনারা কাজ করুন। মাত্র 28 বছর বয়সেই সনিকার এভাবে চলে যাওয়া মেনে নিতে পারছেন না তার বন্ধু পরিচিতরা।
শেষকৃত্যে সনিকার স্মৃতিতে আয়োজিত প্রার্থনা সভাতেও তাই ছিল শোকের ছায়া। অনেকে বুঝেই উঠতে পারছেন না কি বলবেন, কিভাবে নিজেকে সামলাবেন। ডেরেক ওব্রায়ান থেকে সনিয়ার বন্ধু সাহেব, স্মৃতিচারণায় উঠে এসেছে সনিকার প্রাণবন্ত স্বভাবের কথা। খুব ছোট ছোট বিষয়ে আনন্দিত হওয়ার কথা, লুচি খেতে যাওয়ার কথা, আবার গতির সঙ্গে পাল্লা দেওয়ার কথা। প্রার্থনা সভায় আমন্ত্রিতদের হাতে তুলে দেওয়া হয়েছিল সনিকার স্মৃতি সম্বলিত বুকলেট, যেখানে তার বাবা মায়ের বার্তাও ছিল, যার শেষটা হয়েছিল এই বাক্যটা দিয়ে, সোনু, যতদিন না আমাদের আবার দেখা হয় ততদিন বিদায়। আর সনিকার বান্ধবীরা চাইছেন তার হয়ে লড়ে যেতে, যতদিন না সুবিচার মেলে। পার্থপ্রতিম ঘোষ ও আবির দত্ত, এবিপি আনন্দ। আপনাদের জানিয়ে রাখবো যে এই অনুষ্ঠানে বিক্রম চট্টোপাধ্যায় বা তার বাড়ির লোকেদের আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম, তারা আসেননি। তাদের ভার্সনটাও তুলে ধরতাম আপনাদের সামনে। সরাসরি পুলিশের পার্ট নিয়ে নানা রকম প্রশ্ন আসছে। সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি আবির দত্তর কাছে। আবির, তোমার কাছে জানতে চাইবো যে এখনো পর্যন্ত পুলিশি তদন্ত যেখানে অবধি এগিয়েছে, পুলিশের ভার্সন ঠিক কি, ঠিক কোন কোন জায়গায় তারা ইনভেস্টিগেট করছেন এই মুহূর্তে, কোথায় খটকা আছে, কি যদি খটকা থাকে কোথায় সেই খটকা রয়েছে? দেখো সুমন, প্রথমে সরজমিনে তোমাকে দেখানোর চেষ্টা করব। ঠিক এই জায়গাতেই ঘটনা ঘটে এবং ঘটনার পর থেকে যে অবস্থায় এই জায়গাটি রয়েছে, যেটা গম্বুজ রয়েছে, কংক্রিটের গম্বুজ, ঠিক একই রকমভাবে রয়েছে। অন্যদিকে সোনার দোকানের পাশে যেখানে ধাক্কা লাগে সেখানেও কিন্তু একই অবস্থায় রয়েছে। ইতিমধ্যে ঘটনাস্থলে এসে ঘুরে গিয়েছে ফরেন্সিক আধিকারিকেরা। তদন্তের স্বার্থে তারা পুলিশ আধিকারিকদের জানিয়েছেন যেন কোনোভাবেই আপাতত মেরামতি না করা হয়। অন্যদিকে তদন্তকারীরা যেটা জানাচ্ছেন যে তারা ইতিমধ্যে বয়ান রেকর্ড করেছেন বিক্রমের, এবং তারা মূলত যে বিষয়টি দেখতে চাইছেন যে ইতিমধ্যে ফরেন্সিক হওয়া সেই গাড়িটি এর আগেও দুর্ঘটনাগ্রস্ত হয়েছিল, এবং তখন যে এয়ারব্যাগটি কি বেরিয়েছিল, যদি বেরিয়েও থাকে, যদি না বেরিয়ে থাকে সেই ক্ষেত্রে পুনরায় এয়ারব্যাগ লাগানো হয়েছিল কিনা, সিট বেল্ট লাগানোর বিষয় নিয়েও যথেষ্টই বিতর্ক রয়েছে। এই বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খ কিন্তু বিশ্লেষণ করতে চান তদন্তকারীরা, এবং সেই অনুযায়ী তথ্য সংগ্রহের কাজ তারা করছেন। ইতিমধ্যে প্রায় 15 জনের বয়ান নেওয়া হয়েছে, যেখানে সেই অ্যাপ বেস ট্যাক্সির সেই চালকও রয়েছে যিনি প্রথম সেই বিক্রমকে এবং সনিকাকে নিয়ে হাসপাতালে গিয়েছিলেন। অন্যদিকে এলাকার বাসিন্দা, তাদের কাছ থেকেও বয়ান নেওয়া হয়েছে। তদন্তকারীরা যারা জানাচ্ছেন বয়ান নেওয়ার কাজ তারা করছেন। অন্যদিকে ফরেন্সিকের সম্পূর্ণ রিপোর্টের জন্য কিন্তু তারা অপেক্ষা করছেন। সুমন, আবির, দুটো জায়গায় আমার ফার্দার ক্লারিফিকেশন প্রয়োজন। এক হচ্ছে যে তুমি তাহলে বলছো যে দুর্ঘটনাস্থল যেখানে তুমি দেখাচ্ছ, যেখানে এই মুহূর্তে তুমি দাঁড়িয়ে আছো, যেভাবে ভেঙে গেছিল সেইভাবেই রাখা হয়েছে ফরেন্সিক দপ্তরের অনুরোধে, যে তাহলে পরবর্তী পর্যায়ে যদি প্রয়োজন হয় সেখানে তদন্ত করা যাবে। কিন্তু আমরা সবাই জানি যেখানে দুর্ঘটনাটা হয়েছিল কয়েক হাজার মানুষ প্রতিদিন চলাফেরা করে, কোনো কর্ডন যদি না করা থাকে তাহলে প্রমাণ আদৌ অটুট থাকা সম্ভব কিনা, প্রমাণ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাই কিন্তু বেশি। এক, দুই হচ্ছে এয়ারব্যাগ। প্রথম দিন থেকে গাড়ি প্রস্তুতকারক সংস্থাটিও বলেছিল যেটা হতে পারে না, তাহলে হয়তো সিট বেল্ট লাগানো ছিল না। এয়ারব্যাগ কেন খুললো না? তুমি বলছো যে পুলিশি তদন্তে আরেকটা সম্ভাবনার কথা উঠে এসছে যে এর আগে কোনো দুর্ঘটনায় এয়ারব্যাগটা খুলেছিল, সেটাকে যথার্থভাবে নিয়ম মেনে ঢোকানো হয়নি, যার ফলে ওই মারাত্মক প্রাণঘাতী দুর্ঘটনার সময় সেই এয়ারব্যাগটা খোলেনি। তুমি কি তাই বলতে চাইছো আবির? একেবারেই তুমি যেটা বলছিলে ঠিক। একটা প্রশ্ন যেমন উঠছে যে এখানে ইতিমধ্যে ফরেন্সিক আধিকারিকেরা এসছেন, এখানে কলকাতা পুলিশের লালবাজারের গোয়েন্দা শাখার আধিকারিকেরা এসছেন, ছবি তুলে নিয়ে যাওয়া হয়েছে, কি ঘটনা হয়েছে এলাকায় যারা দেখেছেন তারা বয়ান রেকর্ড করেছেন। কিন্তু এই যে জায়গাগুলো যেমন আমরা দেখতে পাচ্ছি যে একটি ডিভাইডারে ধাক্কা লাগে প্রথমে গাড়ি, গম্বুজ কংক্রিটের সেখানে ধাক্কা লাগে, এবং তারপরে এই যে দোকানের পাশের যে অংশ অর্থাৎ গাড়ির পিছনের দিকটা লেগেছিল বলেই প্রাথমিকভাবে অনুমান করেছিলেন তদন্তকারীরা, সেই জায়গাটাও ঠিক একই রকমভাবে রয়েছে। কিন্তু দোকানে যারা আধিকারিক বা দোকানের যারা কর্মী তাদেরকেও বলা হয়েছে কোনো অবস্থাতে এটা পরিষ্কার করতে যাতে না করেন তারা, এবং সেই বিষয়টি কিন্তু দেখা যাচ্ছে যে অবস্থায় ভেঙে গিয়েছিল সেই অবস্থাতেই রয়ে গিয়েছে। তদন্তকারীরা যেটা বলছেন ফের ফরেন্সিক পরীক্ষা হতে পারে, ঘটনাস্থলে যে সকল জায়গায় ধাক্কা লেগেছে সে সকল জায়গা তারা দেখতে পারেন। অন্যদিকে গাড়ির যে ফরেন্সিক পরীক্ষা হয়েছে তার সম্পূর্ণ রিপোর্টের ওপরেই কিন্তু অনেকটাই নির্ভর করছে এই তদন্ত কীভাবে এগোবে। তদন্তকারীরা যারা দেখতে চাইছেন যে এয়ারব্যাগ কেন বেরোয়নি সেই বিষয়ে তারা যে সকল তথ্য সংগ্রহ করেছেন
তার মধ্যে অন্যতম এই একটি তথ্য, যেটা আগেও অ্যাক্সিডেন্ট হয়েছিল ওই গাড়ির, কিন্তু তখন এয়ারব্যাগ কি আদৌ বেরিয়েছিল? যদি বেরিয়েও থাকে তাহলে সেই ক্ষেত্রে পরবর্তীকালে কি এয়ারব্যাগ সেখানে লাগানো সঠিকভাবে হয়েছিল? এই বিষয়গুলোর জন্য কিন্তু গাড়ি যে প্রস্তুতকারী সংস্থা, সেই সংস্থার সঙ্গেও কথা বলছেন তদন্তকারীরা। তদন্তকারীদের যেটা বক্তব্য, যারা প্রত্যক্ষদর্শী তাদের কাছ থেকে ঘটনার বিবরণ তারা পেয়েছেন, কিন্তু গাড়ির বিবরণের জন্য তারা তদন্তকারী সংস্থার কাছ থেকে কিন্তু লিখিতভাবে তাদের কাছ থেকে বয়ান তারা রেকর্ড করতে চান। সুমন, ধন্যবাদ আবির। আমি সমীর গাঙ্গুলির কাছে আসবো। সমীর দা, আমি প্রথমে যেটা জানতে চাইবো, আমি জানি যে 1 মাইল এলাকা কর্ডন করা মুশকিল, কিন্তু এই ধরনের ছোট এলাকা যদি সেটা তদন্তের, ফরেন্সিক তদন্তের ক্ষেত্রে এতটা গুরুত্বপূর্ণ হয়, একটা কর্ডন করলে বেটার হতো কিনা আপনি বলতে পারবেন। 1, 2 হচ্ছে কালিকা প্রসাদের দুর্ভাগ্যজনক মৃত্যুর ক্ষেত্রে আমরা দেখেছিলাম কিন্তু পুলিশের একদম নিয়মিত একটা বিবৃতি আমরা পেতাম, কিন্তু এখনও সেই পরিমাণ তথ্য এই ঘটনায়, সোনিকার ঘটনায় কিন্তু আমাদের সামনে আসছে না। পুলিশি তদন্ত এখনো পর্যন্ত আপনার চোখে যা পড়েছে, কোথাও কি ঘাটতি আছে? আমার প্রশ্নটা পরে আসছে না, প্রথম থেকে ডিসকাস করছি। ঘটনাটা ঘটার পরে যখন শুনলাম যে পুলিশ, টালিগঞ্জ থানার পুলিশ 304 এর আর 279 একটা কেস করেছে, এটা দেখে ভালো লাগলো যে একটা কেস করেছে। অনেক সময় তো সঙ্গে সঙ্গে করে না, নির্দেশ না নিয়ে, আলোচনা না করে এফআইআর হয় না, কিন্তু এক্ষেত্রে করেছে। অ্যাট দি সেম টাইম আমার খুব অবাক লাগলো যে পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে অনেক কেস করছে না, যার গভীরতা এর থেকে অনেক বেশি, কিন্তু এই কেসে করে দিল। তখন একটা সন্দেহ হয়েছিল যে একজন মানে উঠতি নায়ক খুব প্রভাবশালী লোকদের সঙ্গে মেলামেশা করছে, এটা তো সূত্র আমাদের বলছে, আমরা দেখতেও পাচ্ছি টালিগঞ্জ পাড়ায় এখন কারা ডমিনেট করছে। সুতরাং সেই ক্ষেত্র থেকে নিয়ে এই প্রভাবশালী তকমাটা কিন্তু তার উপর আসবে। দ্বিতীয় যেটা পয়েন্ট, সূত্র বলছে যে ও কিন্তু প্রথমে হসপিটালে গেছিল, ফার্স্ট এড নিয়ে ফিরে এসে আবার যখন জেনেছে যে মনিকা মারা গেছে, আবার কিন্তু হসপিটালে গিয়ে ট্রিটমেন্টের জন্য এসছে। এটা কিন্তু লয়ারের সঙ্গে কনসাল্ট করে হয়েছে। উইদাউট কনসাল্টিং এনি লয়ার অর ফ্যামিলি এটা হতে পারে না। 1, 2। তৃতীয়ত হচ্ছে ও যে ক্লেমটা করছে যে আমি মদ্যপান করিনি, যদিও বলতে আমি মদ্যপান করেছি, ওর কিন্তু একটা অ্যাডভান্টেজ ছিল। চ্যাপ্টার 4 অফ আইপিসিতে কতগুলো জায়গা আছে, 85, সেখান থেকে কিন্তু কিছু কিছু জায়গার অ্যাডভান্টেজও নিতে পারতো, বাট হি হ্যাজ অলরেডি স্টেটেড যে আমি মদ্যপান করিনি। তাহলে মদ্যপান না করলে যে স্পিডে তুমি গাড়ি চালাচ্ছ, তোমার নলেজ আছে, প্রপার নলেজ আছে যে এই স্পিডে আমি গাড়ি চালালে একটা কিছু দুর্ঘটনা ঘটলে কিন্তু যে কেউ মারা যেতে পারে, ওয়েন ইউ আর ক্যারিং ইউর ফ্রেন্ড। এই জায়গাটা থেকে এবার পুলিশের প্রথমেই উচিত ছিল, ও যখন প্রথম গেল ওইখানে, আপনি বলছেন ও ফুল, যেহেতু ওর বয়ান অনুযায়ী মদ্যপান করেনি, সেহেতু হি শুড বি ফুললি কনশাস, এবং সেটা যদি হয় মানে অ্যাবাউট হিজ রেসপন্সিবিলিটি। হ্যাঁ, তাহলে 304 পার্ট 2 তে কেন ঢুকবে না পুলিশ? 304 এ কেন রেজিস্ট্রি হবে না? আমরা তো যেমন ধরো ওই এর প্রজাতন্ত্র দিবসের প্যারেডে দেখেছি 302 হচ্ছে, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন 302 কালিকা প্রসাদের চালক। তাহলে এই যখন হলো কালপিবল হোমিসাইড, হ্যাঁ, তাহলে এখানে কেন হবে না? তার কারণ ইন্টেনশন না, তার নলেজ তো রয়েছে, নলেজটা তোমার রয়েছে। এইবার পুলিশ প্রথমে গিয়ে যেটা ওনারা বলছিলেন যে এখন যথেষ্ট সময় হয়ে গেছে, অল্টার করে দিতে পারে। প্রথমেই তুমি যদি কোনো লোক মদ্যপান করে থাকে, আমরা তো চাকরি জীবনে একাধিক রেকর্ড দেখেছি, প্রথমেই থাকবে ফার্স্ট হচ্ছে স্মেল অফ অ্যালকোহল লেখা থাকবে, একদম লেখা থাকবেই। এবার তুমি যদি অল্টার করতে দাও তাহলে একটা আলাদা কথা, আর অল্টারের সুযোগ এখানে কিন্তু রয়েছে। দ্বিতীয়ত হচ্ছে একটা ছোট্ট কৌতূহল, যে কতক্ষণ এই যে ব্লাড টেস্টের কথা বলা হচ্ছে, মদ্যপানের কতক্ষণ পর ব্লাড টেস্ট করলে মদ্যপানের প্রমাণ পাওয়া যায়? তুমি কতটা খেয়েছো। আচ্ছা, যদি তুমি অনেকটা খেয়ে থাকো তাহলে পরদিন রাত্রিবেলা তোমার মুখ থেকে গন্ধ আসবে। যদি তুমি না, আমি বলছি আমার রক্ত, ব্লাড ডেপ তো পাবেই তুমি। যদি যে এখানে যে স্টেটমেন্টে আমরা ওনার বান্ধবী বা বন্ধুদের থেকে শুনছি, তাতে তো একাধিক জায়গায় মদ্যপান করেছে। আমার কথা বুঝতে পারছো? একদম। তো সুতরাং এক্ষেত্রে কিন্তু আমার মতে পুলিশের কিন্তু তুমি আরেকটা জিনিস কিন্তু লক্ষ্য করো, মানে খুব লক্ষণীয়, যে এই ক্ষেত্রে কিন্তু পুলিশ খুব তাড়াতাড়ি কেসটা রেকর্ড করে দিয়েছে এবং স্বতঃপ্রণোদিত হয়ে, যেটা অন্যান্য অনেক কেসে কিন্তু করে না, যেটা নিয়ে আমাদের অনেক প্রশ্ন থাকে, আমাদের লজ্জাও করে, আমাদের অনেক লজ্জাও করে।
তো এই যে জায়গাগুলো, এই আর দ্বিতীয় কথা হচ্ছে যেটা উনি বলেছেন খুব পার্টিনেন্ট, যে সিসিটিভি ফুটেজটা সঙ্গে সঙ্গে আমি কেন এ করবো না, এটা তো একাধিক সিসিটিভি ফুটেজ। মাননীয় কমিশনার অফ পুলিশ বলছেন যে তোমরা এই আরো লাগাও এবং এই ট্রাকটা তুমি করো। তো এই ট্রাকটা যদি এখনো না হয়ে থাকে, একটা কথা, সেটা সম্ভাবনা কিন্তু সমিতদা কম। আমি ওই মানে অফিসে আসতে হয় ওই রাস্তা দিয়ে, মানে আমি যে লেক মল থেকে শুরু করে যেখানে দুর্ঘটনা ঘটেছে চতুর্দিকে কিন্তু সিসিটিভি সার্ভিলেন্স, মানে সিসিটিভি ছিল না। এই এটা তো সেই কথাটাই বলছি, তাহলে তো তুমি এটা প্রপারলি ট্র্যাক করতে পারবে যে সে অনেক সহজ হয়ে কিভাবে যাচ্ছে। আর এমন নয় যে ওটা দিনের বেলা যে অনেক গাড়ি আছে আমি কি করে ট্র্যাক করব, রাতের বেলা যথেষ্ট। তো এইখানে আমি ওনার সঙ্গে পুরো একমত যে এই জায়গাগুলোকে প্রথম থেকে, আর আপনার স্টেটমেন্ট কি নিয়েছে? এই স্টেটমেন্ট নেওয়াটা কিন্তু এই জায়গায় সুমন আমি জাস্ট ওনাকে একবার ইন্টারাপ্ট করব। মানে উনি যে জায়গাটা বলছে যে পুলিশ তৎপর হয়ে সেই দিনে করেছে, তাহলে এইটা একটা কোয়েশ্চেন। তাহলে পুলিশ যদি এত স্বতঃপ্রণোদিতভাবে তৎপর হয়ে যদি ওই দিনই সকালবেলার মধ্যে যে ধারাগুলো উনি বলছেন, আমি না স্বতঃপ্রণোদিত, ওনার কথার মধ্যে একটা ভাঁজ ছিল যে স্বতঃপ্রণোদিত হয়ে করেছে, কিন্তু সব জামিনযোগ্য ধারা, জামিনযোগ্য ধারা, সেটা কোনো মানে বেলেবেল সেকশন। এবং তারপরে উনি 8 দিন ধরে এত কি ইনভেস্টিগেশন রয়েছে, যেখানে তারপরে পুলিশকে কি প্রেসারে আসতে হলো যে পুলিশ অত সুন্দর যদি ওদের অ্যাক্টিভিটি থাকে, ওদের যদি মুভমেন্টটা থাকে, সেটা 8 দিন কেন প্রলং করলো, এটা একটা কোয়েশ্চেন। আর তার সাথে আমি অ্যাড করতে চাই উইটনেসদের, মানে ইন্টারভিউর জন্য ডাকা হয়েছে গতকাল, মানে আজকে ফোন কল, 7 days has passed। অনেক এবং যে প্রত্যক্ষদর্শীরা আজকে এবিপি আনন্দের ক্যামেরার সামনে বলছেন তাদের তো বয়ান পুলিশের স্বতঃপ্রণোদিত হয়ে রেকর্ড করা উচিত ছিল। ওখানে সেই দুটো জায়গায়, যে দুটো জায়গায় বিক্রমরা গেছিলেন, সেখানে কারা ছিল এ তো পুলিশই এক মিনিট। এই যে 304 না দেওয়ার মূল কারণ কি জানো তো? 304A কিন্তু খুব যদি বেশি সাজাও 2 ইয়ার্স অর ফাইন, শুধু ফাইনের উপর দিয়ে চলে যেতে পারবে, অর বোথ। সুতরাং এটা কিন্তু খুব মাথা খাটিয়ে হয়েছে। সমিতা, আমি দ্রুত একবার কালিকা প্রসাদের ঘটনার কথা এতবার এলো, সেখানে কিন্তু অনিচ্ছাকৃত খুনের মামলা এবং জামিন অযোগ্য ধারা দেয়া হয়েছিল। কি তফাৎ দুটো মামলায় দেখাবো। দুজনেই ছিলেন গাড়ির চালকের আসনে, ঘটনাচক্রে বাড়িও একই জায়গায়, দুজনেই কসবার বাসিন্দা, দুটি ক্ষেত্রেই মৃত্যুর ঘটনা ঘটেছে। অভিযুক্তদের মধ্যে একজন অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায় জামিনে মুক্ত, আরেকজন দুর্ঘটনায় মৃত শিল্পী কালিকা প্রসাদের গাড়ির চালক অর্ণব রাও জেলবন্দি। গ্রেপ্তারের 57 দিনের মাথায় সোমবার তার জামিনের আর্জি খারিজ করে দিয়েছে চুঁচুড়া আদালত। সাক্ষীরা সব ওনার বিরুদ্ধে বলেছে, ড্রাইভারের বিরুদ্ধে বলেছে, হাই স্পিডে গাড়ি চালাবার জন্য অ্যাক্সিডেন্টটা হয়েছে। উনি সব খুব জনপ্রিয় শিল্পী, আমিও তাকে পছন্দ করতাম, আমরা খুব শক্ট হয়েছি এবং বেলটা না হয়ে ভালোই হয়েছে। এই মুহূর্তে সাধারণ যে দুর্ঘটনাগুলো ঘটে, সেই দুর্ঘটনাগুলো সমস্ত লেভেল সেকশন দিয়েই পুলিশ পাঠায়, কিন্তু এই যেহেতু সেলিব্রিটি, একজন বড় মাপের শিল্পী, প্রখ্যাত শিল্পী, তার জন্য এর ক্ষেত্রে 304 ধারায় আসে, স্বাভাবিকভাবেই বেল আজকে হলো না। যেটা এসছে সে তো বেল হয়ে গেছে, তো বেলও পেয়ে গেছে, সে বেলেবেল সেকশন দিয়ে পাঠিয়ে দেওয়া হচ্ছে, বেল হয়ে গেছে সঙ্গে সঙ্গে। কালিকা প্রসাদের মৃত্যুর ঘটনায় তার গাড়ির চালকের বিরুদ্ধে বেপরোয়াভাবে গাড়ি চালানো, অনিচ্ছাকৃত খুন এবং গুরুতর আঘাতের ধারায় মামলা রুজু হয়েছে। অন্যদিকে একই ধরনের ঘটনায় অভিনেতা বিক্রমের বিরুদ্ধে দেওয়া হয়েছে বেপরোয়াভাবে গাড়ি চালানো, সম্পত্তি নষ্ট এবং গাফিলতির জেরে মৃত্যুর মতো জামিনযোগ্য ধারা। আমার ভালো ছেলেটাকে পুরো ক্রিমিনাল তৈরি করে দিল। তখন আমি আমার ছেলেকে দেখতে গেছি, শনিবার করেই যাই, কেন শনিবার একটু ফাঁকা থাকে বলে। আমার ছেলে বলছে, মা আমি যা করেছি বিক্রমও তো তাই করেছে, তাহলে ও সেলিব্রিটি হয়ে ছাড় পেয়ে গেল আর আমি গরিব বলে আমি ছাড় পেলাম না। যে সেলিব্রিটি বলে ছাড় পেয়ে যাবে আর একটা গরিব যে পেটে সংসার চালাবে, তার মাকে দেখবে, তাহলে সে ছাড় পাবে না? এটা কি আমাদের দেশের আইন? আর আইন কি দুরকম হয়? আইনের ক্ষেত্রে দুরকম অবস্থা, যেটা আমরা কেবল একই জাতির পৃথক পাল, এরকম কখনো হয় না সচরাচর। তবে জানি প্রত্যেকেরই বিচার ব্যবস্থার উপর আস্থা আছে, আমাদেরও বিচার ব্যবস্থার উপর আস্থা আছে। আমি আশা করি বিচারক বা যারা বিচার ব্যবস্থা এই অর্ণবকে তার যেটুকু বিচার, প্রকৃত বিচার দেবে। কিন্তু এই ধরনের দুর্ঘটনা এবং তার জেরে মৃত্যু হলে কি ধরনের ধারা প্রয়োগ করা উচিত, এ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্ন মত থাকলেও একটা ব্যাপারে তারা একমত, যে কোনো বৈষম্য থাকা উচিত নয়। অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে আমরা যদি ক্রিমিনাল লয়ের বেসিক জিনিসটা দেখি, তাহলে মেইনস রিয়া মানে মোটিভ কী ছিল আমার।
তো যে দুটো ঘটনা সামনে এসে তাতে দুটো ঘটনাতে আমার মনে হয় না যে ড্রাইভিং সিটে ছিল তার মোটিভ কারোর মৃত্যু ঘটনা ছিল। নেগলিজেন্স নিশ্চয়ই হয়েছে, তার জন্য অ্যাক্সিডেন্ট ঘটেছে। তো সেই ক্ষেত্রে 304-এ আমার মনে দুজনের ক্ষেত্রেই প্রযোজ্য। একই কেস দেওয়া উচিত ছিল এবং দুজনকে বেলেবল জায়গায় নিয়ে যাওয়ার কথা ছিল। দুটো ক্ষেত্রেই 304 না, কারণ সম্পূর্ণভাবে এটা ড্রাইভার যারা ড্রাইভ করছিলেন তাদের অন্যায়, তারা ঠিকমতো ড্রাইভ করতে পারেননি বলে বা কন্ট্রোল নিজেদের হাতে রাখতে পারেননি বলেই তারা আজকে এই দুটো মৃত্যু হয়েছে। সেক্ষেত্রে আমি বলবো দুজনের ক্ষেত্রেই কিন্তু 304-এর ধারাটাই করা উচিত, কায়েম করা উচিত ছিল। বিক্রম ও অর্ণবের বিরুদ্ধে ধারা প্রয়োগ নিয়ে মত পাল্টা মত রয়েছে, কিন্তু তার মধ্যেই চরম সত্যিটা হলো গাড়ি দুর্ঘটনায় অকালে ঝরে গিয়েছে দুটি তরতাজা প্রাণ। স্বজনহারা হয়েছে সনিকা ও কালিকা প্রসাদের পরিবার। পার্থপ্রতিম ঘোষ, সৌভিক মজুমদার ও সৌরভ বন্দ্যোপাধ্যায়, এবিপি আনন্দ। আমি কল্লোলবাবুর কাছে যাব। কল্লোলবাবু, আপনি আইনজীবী। রেড রোডে আমরা দেখেছি সরাসরি মার্ডার কেস। এখানে কালিকা প্রসাদের ঘটনায় চালক বেঁচে যান, কালিকা প্রসাদ দুর্ভাগ্যজনকভাবে মারা যান। কালিকা প্রসাদের চালকের বিরুদ্ধে কিন্তু কেউ অভিযোগ করেননি যে তিনি মদ্যপান করে গাড়ি চালাচ্ছিলেন। সেক্ষেত্রে একেবারে সকালের ঘটনা, 304 জামিন অযোগ্য অনিচ্ছাকৃত খুনের মামলা। অনেকে বলছেন এক্ষেত্রে এই 304-এর এটা কিন্তু এক যাত্রায় পৃথক ফলের মতো। না, এখন তো ইনভেস্টিগেশন শুরু হয়েছে, যে কোনো একটা সেকশনেই ইনভেস্টিগেশন শুরু হতে পারে। এখন ইনভেস্টিগেশনের পরে কতগুলো স্টেজ আছে ইনভেস্টিগেশন। এখন এই একটা কোনো প্রিমেডিটেটেড কিনা, তার আগে থেকে কোনো পরিকল্পনা ছিল কিনা, তার যে একটা আছে সেই একটা কতটা তার ইন্টেনশন আছে, কতটা তার নলেজ আছে, এইগুলো সব পারিপার্শ্বিক সার্কামস্ট্যান্সেস থেকে বিচার করতে হবে। যেখানে ধরুন ইনসিডেন্ট, না আমি বলছি কালিকা প্রসাদের যিনি চালক তিনি গাড়ি চালিয়ে মাইনে পেতেন, তার কি প্রি ইন্টেনশন থাকবে? তারও ওভার স্পিড ছিল এবং তার নলেজ ছিল, ওই জন্য 304 আছে। এখানে এখন এই যে এখানেও তো অভিযোগ, তাই এখানেও অভিযোগ, কোথায় তফাৎ বলুন? এখানে কোনো তফাৎ নেই, সেই জন্য নলেজ, এইগুলোই তো ইনভেস্টিগেশন। যে কোনো একটা সেকশনে হচ্ছে, এখনো তো চার্জশিট দেয়নি, এখনো তো সময় আছে, 304-এ চার্জশিট দিতেই পারে। সেই ইনভেস্টিগেশনটাই করছে পুলিশ, সেই ইনভেস্টিগেশনটাই আপনি বলছেন যে পুলিশ পরবর্তীকালে তদন্তে যা উঠে আসবে সেইভাবে। এখনো সময় হয়নি, এখনো সময় হয়নি ওই আলোচনা করার, যে এখনো 304 হয়নি। মিস্টার মন্ডল, আপনার কথা তো একদম ঠিক, কিন্তু পুলিশ প্রিলিমিনারি সমস্ত কেসের নিয়মই হচ্ছে যে আপনি গিয়ে এমসিটা দেখবেন যে সেখানে স্মেল অফ অ্যালকোহল আছে কিনা, 1 নম্বর। নিশ্চয়ই করেছে, আমরা তো কেস ডায়েরি এখনো দেখিনি, আমরা এখনো কেস ডায়েরি দেখিনি, নিশ্চয়ই আছে। আমরা এখন থেকে বলছি কেন নেই, নিশ্চয়ই আছে। এভিডেন্সটা কিন্তু পুলিশ তৈরি করে উকিলের কাছে দেয়, উকিল তখন লড়ে, উকিলের বুদ্ধি। এখন আপনি কি কেস ডায়েরি দেখেছেন আজকে যে ওখানে মেডিকেল টেস্ট আছে কি নেই? না, আপনি কি জানেন আছে কি নেই কেস ডায়েরিতে? আপনি কি জানেন ইনভেস্টিগেশন হয়নি এখনো পর্যন্ত? এখনো পর্যন্ত সিসিটিভি ফুটেজ নেয়নি? আপনি কি জানেন যে সেই কথাগুলো তো হচ্ছে আই উইটনেস? তাহলে এখনো তো হতে পারে। কথাটা হচ্ছে 304 আমার কিন্তু 304 না দিয়ে 304 না দিয়ে 304 দিতেই পারে। আমার বক্তব্য আপনার কথা টেকনিক্যালি আমি বললাম, কিন্তু আমি বলছি যে এখনো আমি একবারও বলছি না দিতে পারে। আমি বলছি না, এভিডেন্স একটা কন্ডাক্ট বলে একটা জায়গা আছে, এই যা যা ওনারা বলছেন আর যা যা কালেকশন হয়েছে, এটা যদি সঠিকভাবে পুলিশের এগেইনস্টে যায়, পুলিশ বলতে পারে কালকে অ্যাডিকশন অফ। না আমি বলছি অত দ্রুত কালিকা প্রসাদের চালকের ক্ষেত্রে কি করে হলো আপনি বোঝান আমায়। দিতে পারে, এখানে তো তারতম্য হয়েছে, তো বৈষম্য হয়েছে, তো আমি তো অস্বীকার করার নেই। বৈষম্য হয়েছে বলেই কেসটা নষ্ট হয়ে গেল? না না না, কেস নষ্ট কথাই হচ্ছে না। সরি, আমি একটা জায়গায় বলবো মিস্টার মন্ডল, তাহলে কি আপনি যখন বলছেন যে এখানে ওরা মানে এমসি রিপোর্টে দিয়েছে যেরকম অ্যালকোহল, না আমি আদৌ বলছি না এটা 300 হতে পারে, আমি একবারও বলছি না। আমার বক্তব্যটা শুনুন, এটা 302 হতে পারে। যদি তার কে বলতে পারে না, তার মোটিভ নেই, তাকে ইচ্ছা করে নিয়ে এসে ইচ্ছে করে মার্ডার করেছে, কে না বলতে পারে? ইনভেস্টিগেশনে সেটাও আসতে পারে। না তাহলে এই যে কেউ বলতে পারে না, এটা মার্ডারও হতে পারে। ভুলে যাচ্ছে আমাদের প্রশ্ন, আমার প্রশ্ন বলতে চাইছি, আমার প্রশ্ন হচ্ছে দুটো কেসে এই বৈষম্য কেন থাকবে? বিক্রম যখন প্রেস কনফারেন্স ডেকে পাবলিকলি ডিনাই করছে যে ও ড্রাঙ্ক ছিল না,
তার মানে নিশ্চয়ই ও জানে ওর রিপোর্টটা কি, তো ঠাকুর ঘরে ওর সাহসটা কোথায়, ওর সাহসটা কোথায় এই পয়েন্টটাকে রিফিউট করা। তার মানে নিশ্চয়ই জানা যায়, আর ও জানে যে আইদার ওর রিপোর্ট নিয়েছে কি নেয়নি, সেই সুবাদেই ও তার বেসিসেই এগিয়ে গেছে। ও হয়তো খেয়াল ছিল না যে ভিডিওটা বেরোচ্ছে, কিন্তু ও নিশ্চয়ই জানে যে এই রিপোর্টটা নিয়ে কিছু একটা করা হয়েছে, যে যার কারণে ও অত বুক চিতিয়ে একটা প্রেস কনফারেন্সে বলতে পারলো যে আমি ড্রিঙ্ক করি না। একদম নীল, আমি শুধু এইটাই যোগ করব দর্শকদের সামনেও, যে কালিকা প্রসাদের চালকের ক্ষেত্রে যেটা 8 মিনিটে হয় সেটা 8 দিনে হলো না কেন এক্ষেত্রে। আমি বলছি কে ঠিক কে ভুল জানি না, যে মুহূর্তে বিক্রম বা বিক্রমের পরিবারের কারুর বক্তব্য পাবো সেটাও সমানভাবে এবিপি আনন্দ আপনাদের সামনে হাজির করবে, তাদের বক্তব্য তুলে ধরবে, কোনো সন্দেহের অবকাশ নেই। কিন্তু এক যাত্রায় পৃথক ফল কি হতে পারে? আমি দ্রুত একবার দেখব কোথায় কোথায় পরিবারের সদস্যরা এবং ঘনিষ্ঠরা বলছেন অসঙ্গতি রয়েছে, কোথায় কোথায় প্রশ্ন রয়েছে তাদের। দেখুন, রাত 3:30টার সময় কেউ যদি পার্টি বা কোনো একটা ক্লাব হপিং করছে, তখন সেটা দেখে যেটা মনে হয় যে নিশ্চয়ই ড্রিঙ্ক করেছে, না হলে কি করে এত বড় একটা ঘটনা ঘটলো যেখানে একটা মানুষ মারা গেল, বেল পেয়ে যাচ্ছে 1000 টাকা দিয়ে, এটা মেনে নেওয়া যায় না। জাস্টিস ফর সনিকা, ক্রমে জোরালো হচ্ছে স্লোগান। বিক্রম মত্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন কিনা এই নিয়েই এখন ধোঁয়াশা। দাবি পাল্টা দাবি। 5ই মে আত্মসমর্পণের পর জামিন পেয়ে গিয়েছেন বিক্রম চট্টোপাধ্যায়। এই পরিস্থিতিতে পুলিশ তদন্ত নিয়ে প্রশ্ন তুলছেন সনিকার ঘনিষ্ঠ বান্ধবীরা। I'm hopeful and I have full faith in my city's, government, police, everything. And I hope and I pray that they come out with the truth. Not just for Sonika, it could have happened to me. আমার সাথেও হতে পারতো, তাহলে কি কিছুই হতো না? যে একটা কেউ মদ খেয়ে গাড়ি চালিয়ে চলে গেল আর তারপরে ইজিলি 7 দিন পরে সে স্টেটমেন্ট দিয়ে বেল পেয়ে চলে গেল, এটা যেন না হয়। যদিও পুলিশের বক্তব্য তদন্ত চলছে, ফরেনসিক রিপোর্ট এখনো হাতে আসেনি। কি ঘটেছিল জানার জন্য বিক্রমকে থানায় ডেকে পাঠানো হয়েছে। পার্টিতে উপস্থিত কয়েকজনের বয়ান রেকর্ড করা হয়েছে। পুলিশ সূত্রে খবর যে 12 থেকে 15 জনের বয়ান রেকর্ড করা হয়েছে, তাদের মধ্যে রয়েছেন একজন অ্যাপ নির্ভর ট্যাক্সি চালক এবং কয়েকজন প্রত্যক্ষদর্শী। আমরা এখানে এসেছি একমাত্র সনিকা জাস্টিসের জন্য। অ্যাজ আ গার্ল, আজকে যদি সনিকা জাস্টিস পাই দেন উই আর সেফ অ্যাজ ওয়েল। কালকে আমাদের সাথে ওই জিনিসটা হতে পারে আজকে যেটা সনিকার সাথে হয়েছে। যদি আমি আজকে কিছু দোষ করে থাকি, আমার সেই জায়গাটা থাকা উচিত যে আমি সেটা মানুষের কাছে সত্যটা নিয়ে আসব। আমি সেই মিথ্যে কথাটা বলে আমি নিজেকে, আমার চারিতার্থিক জায়গাটাকে মানুষের কাছে স্বচ্ছ রাখার চেষ্টা করব না। ঘটনার সময় গাড়ি চালাচ্ছিলেন বিক্রম, সনিকা ছিলেন বিক্রমের পাশের আসনে। দুর্ঘটনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বিক্রমের ডান দিকের গেটটি। সেটি লক হয়ে যাওয়ায় সনিকার বাঁ দিকের গেট দিয়ে বিক্রম বাইরে বেরিয়ে এসেছিলেন, অর্থাৎ বাঁ দিকের গেটটি ঠিকভাবে কাজ করছিল। সেক্ষেত্রে বাঁ দিকে বসা সনিকার কিভাবে মৃত্যু হলো এবং ডান দিকে বসা বিক্রমের শুধু মাথায় চোট লাগলো, তা নিয়ে রীতিমতো দ্বন্দ্বে তদন্তকারীরা। পুলিশ সূত্রে আরও দাবি, দুর্ঘটনার পর হাসপাতালে থাকাকালীন বিক্রম প্রথমে জানান সিট বেল্ট বাঁধা ছিল, যদিও পরে তিনি দাবি করেন এ ব্যাপারে তাঁর কিছু মনে নেই। পুলিশ সূত্রে দাবি, দুর্ঘটনার সময় বিক্রমের জুতো ও মোজাও খোলা ছিল। সেই সময় বিক্রম যে পোশাক পরেছিলেন তা ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। বৃহস্পতিবারের মধ্যে টালিগঞ্জ থানায় বিক্রমের হাজিরা দেওয়ার কথা। তার আইনজীবীরা জানিয়েছেন বুধবার থানায় যেতে পারেন অভিনেতা। আবির দত্ত, এবিপি আনন্দ, কলকাতা। সোশ্যাল মিডিয়ায় পাল্টা ক্যাম্পেইনও চলছে জাস্টিস ফর বিক্রম। নিঃসন্দেহে বিক্রমের ক্ষেত্রেও যে যুক্তিগুলো আছে আমরা সমানভাবে সামনে তুলে ধরব। আমি অভিজিৎ মিত্রর কাছে যাব। সামাজিক বৈষম্য অনেকেই বলছেন, বিশেষ করে আজ মোমবাতি মিছিলে যে স্লোগান, যে ইঙ্গিত প্রত্যেকে প্রায় করছেন, সেটা হচ্ছে সামাজিক অবস্থানের জন্য আইনও কি পাল্টে যাবে? আইনের চোখে কেউ সেলিব্রিটি থাকবেন? সলমান খান, তিনি ফুটপাতে মানুষ চাপা দিয়ে মারতে পারেন না, তিনি গাড়ি দুর্ঘটনা করতে পারেন না, হরিণও মারতে পারেন না, কেন তিনি সলমান খান? বৈষম্য তো নিশ্চয়ই কোশ্চেনেবল। আমি ভাবছি অন্য লেভেলে, সেটা হচ্ছে যে হোল কালচার এত কিসের, 2-3টে পার্টি, এবং এইটুকু সেন্স কেন থাকে না যে তারপরে ড্রাইভ না করাই ভালো? মিনিমাম আমি এত কিছু পুলিশ ইরেলেভেন্ট। ইভেন ইফ আই ড্রিঙ্ক, ওকে, ওয়েদার ইজ এ পার্টি অর আই এম টেকিং সামবডি টু টেক হোম, তা আমাকে গাড়ি চালাতে হবে কেন? না চালালেই হয়। এইটুকু কশন যেই করুক এটা, সেইখানে কিন্তু আসল পয়েন্টটা রেইজ করা উচিত যে আমরা যারা নাগরিক বা সিটিজেন্স, উই শুড মেক আওয়ারসেলস কেয়ারফুল অ্যাবাউট ইট।
যে আমার জীবনে শুধু আমারই দায়িত্ব, আমারই দায়িত্ব নয়, জ্ঞানের কথা আরো বলতেই বলছিলেন। 10-12 জন রয়েছে। তো এখন এই পার্টি হতেই পারে, ড্রিঙ্ক করতেই পারে, কিন্তু তারপরে আমার গাড়িটা চালাতে হবে কেন? ঠিক, আমি তো ব্লান্ডারটা দেখছি সেইখানটা। আর যদি মোজা ঠোজা পরা ছিল বলছে জুতো নেই, হতেই পারে। ড্রিঙ্কিং এর সময় একটা লেভেলের পর খেয়াল থাকে না, আর সেটাকে অস্বীকার করার কোনো পয়েন্ট নেই। ইফ ইউ ড্রিঙ্ক ইউ অ্যাডমিট। নিজের এই ডিসঅনেস্টির তো কোনো জায়গা নেই, দরকারও নেই। গন্ডগোলটা করেছে ডিসিশনে ব্লান্ডার, অ্যান্ড আলটিমেটলি ইট ইজ অল টুগেদার অ্যান অ্যাক্সিডেন্ট। কারণ ডিসিশনে ব্লান্ডারটা না হলে অ্যাক্সিডেন্টটা হয় না। অ্যাক্সিডেন্ট কনসেপচুয়ালি ইজ গ্রাউন্ডেড অন ডিসিশন, এ ভেরি পুয়ার ডিসিশন। আমরা সেইখানটা আলোচনা আনছি না, একটু বেশি তাত্ত্বিক বলে বোধ হয়, কিন্তু আমি মনে করি তা নয়। আমরা সেইখানটাই বোধহয় ভাববার জায়গা, যে রিজন আমি জানি অ্যান্ড ড্রিঙ্কিং, অ্যাডমিট ইট, অ্যান্ড সেই অনুযায়ী আমার অ্যাক্টিভিটিটা হবে, এইটুকু কশন মিনিমাম। আর কোনো জিনিস নিয়ে প্রশ্ন তোলা যাচ্ছে না, তোলা দরকার নেই, কারো অধিকার নেই। এখনো পর্যন্ত কেউ বলেননি যে বিক্রম ইচ্ছে করে দুর্ঘটনা ঘটিয়েছে, কেউ ঘটনা না। এটা ভাবতো আমাদের পয়েন্ট অফ কন্টেনশন আর একটা হচ্ছে, আমরা কিন্তু শুধুই বিক্রমকে দোষী করতে চাইছি না, কিন্তু পয়েন্টটা হচ্ছে যে সবাই বলে আমি ড্রিঙ্ক করার পর ক্যালকুলেটেড রিস্ক, যে আমি জানি আমি গাড়ি চালাতে পারবো, এই যে প্রবণতা, এই যে জাজমেন্টটা, তার উপর স্পিডিং, এটা হচ্ছে আর একটা, মানে উনি যে বললেন না এটা প্রবণতার কালচারটা কি, এই যে কালচার দ্যাট আমি ড্রিঙ্ক করার পরেও স্পিডও করতে পারবো, দ্যাট ইজ ইভেন ওয়ার্স। মানে এই যে রিস্ক টেকিং অ্যাটিটিউড, এইটাকে নিয়ে আমাদের মেন ক্ষোভ, দুঃখ, এস্টিমেশন। তখন ওটা হয় অ্যাকচুয়ালি ড্রিঙ্ক ইজ দ্য বুস্টার। হওয়ার পরে ওই লেভেলে চলে যায়, সেইখানে একমাত্র, এবং সেইখানে পারিপার্শ্বিক যে লোকজন, I will bring in all the people. কথা হচ্ছে তারা কেন কষানোতে দেখছে না? বন্ধুরা ছিল। আজকে একটা কোয়েশ্চেন আমি একটা কথা বলেন, চারটা। সেটা হচ্ছে আপনাকে আমি একটা রিকোয়েস্ট করছি যে উই শুড নট ইনসিস্ট অন যে ও মদ খেয়েছিল। ও নিজে স্টেটমেন্ট দিচ্ছে আমি মদ খাইনি। হ্যাঁ, আমি ওই লাইনে যাবো। আমরা কেন এটা বলবো? আমরা এটা বলবো না। যখন ও প্রেস কনফারেন্স করে বলছে যে আমি মদ খাইনি, তুমি মদ খাওনি, তাহলে তুমি 304-এ আসো, তুমি 304-এর অ্যাডভান্টেজ কেন? কথা বলি আমরা বলি, বা ওরা ও বলতো কি পুলিশকে এসে যায় না, ইনভেস্টিগেশনে সত্যটা সামনে আসুক, কি হয়েছে আমাদের সামনে আসুক। আমি অনুত্তমার কাছে যাব, এখনো পর্যন্ত অনুত্তমা বলার সুযোগ পাইনি। অনুত্তমা, আমি ভ্যালু জাজমেন্ট দিতে চাই না, মানে নৈশ জীবনের আমি বিরোধী, ব্যাপারটা এরকম নয়, কিন্তু কোথাও একটা প্রত্যেকটা ঘটনা লক্ষ্য করো গত 2 বছরের, সেটা রেড রোডের ঘটনা হতে পারে, হয়েছিল ভোর 4টের সময়, এটা 3:30-এর সময়, প্রত্যেকটার সঙ্গে একটা উদ্দামতার সঙ্গে বৈভব, তার সঙ্গে একটা বেপরোয়া মনোভাব, প্রত্যেকটা তুমি লিঙ্ক করতে পারবে, মনে হবে একটা ঘটনায় কন্টিনিউয়েশন চলছে মাসের পর মাস, সপ্তাহের পর সপ্তাহ। একদম, এবং পরপর যেতে যেতে আমরা যেখানটা এসে পৌঁছচ্ছি সুমন, সেটা একটা ভয়েড, যেখানে আর কোনো বন্ধুত্ব নেই, কোনো বিশ্বাস নেই, কোনো দায়িত্ব নেই। আমি তো আর বিনোদনের সঙ্গী হতে পারি, কিন্তু তার সুরক্ষার সঙ্গী হতে পারি না। আমার মনে হয় এইটা কিন্তু আমাদের একটা খুব ভয়ঙ্কর সময়ের ছবি দেখাচ্ছে। কারণ যেটা নীলের কথাতেও ছিল, অভিজিৎ দাও যেটা বলছিলেন, যে যদি ড্রিঙ্কস হয়েও থাকে, তারা ড্রিঙ্ক করেছেন বা পার্টিতে গেছেন, সেটা তাদের নিজস্ব সিদ্ধান্ত, তাদের নিজস্ব জীবনের বিষয়, কিন্তু তারপর যখন একজন বন্ধুর দায়িত্ব আমি নিচ্ছি, সেখানে কিন্তু আমার নিজের ওপর আরো অনেকখানি বর্তায়। এক হচ্ছে সেটা, 2 আমার মনে হচ্ছিল ওই প্রেস কনফারেন্সে যে বিষয়গুলো উঠে আসছে, বোধহয় আমাদের মধ্যে একটা ডিসকমফোর্ট কোথাও রয়েছে, কারণ কি কি হয়নিটা আমরা জানতে পারছি, আর সেটা না হলে এটা কি করে হলোটার অঙ্কটা মিলছে না। তাহলে যদি আইনজীবী বলে থাকেন যে কি হলোটা বলো না, কি হলো নাটা বলো, আমার মনে হয় আইনজীবীকেও একটু বদল করতে হবে, কারণ তাতে কিন্তু আমরা কেউ খুব কনভিন্সিং একটা উত্তরে এসে পৌঁছচ্ছি না। উনি যদি বলতেন আগাগোড়াই আমার কিছু মনে নেই, তাহলে একরকম, কিন্তু যে উত্তরগুলো বলছেন তাতে কিন্তু আরো বেশি সন্দিহান হতে হচ্ছে। আমার মনে হয় একটা খুব ট্রান্সপারেন্ট উত্তরের জায়গার দিকে আমরা প্রত্যেকেই তাকাবো। এটা নিঃসন্দেহে অনিচ্ছাকৃত একটা জায়গা থাকতেই পারে, কিন্তু আমার অনিচ্ছাকৃত একটা গাড়ি চালানোর ভুলের জন্য আমার গাড়ির সামনে যদি একটি প্রাণীও চলে আসে সুমন, তাতেও তো আমার কোথাও অনুতাপ হওয়ার কথা। সেখানে তো আমার এক বন্ধু চলে গেলেন, এবং সেখানে যদি আমার সেখানে ডিসিশনাল এরর থাকে, ঝুঁকি থাকে, গতি থাকে, রাগ থাকে, সামনে আসুক, কথা বলা হোক। এবং আরেকটা যেটা আমি নীলের প্রসঙ্গে বলবো, আমি নীলের ইনফ্যাক্ট একটা
সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে আমি তোমার একটা পোস্ট পড়েছিলাম, যেটা পড়ে আমি প্রথম এই বিষয়টি সম্পর্কে আরেকটু ভাবার জায়গায় পৌঁছেছিলাম, কারণ আমি সোনিকাকেও চিনি না, বিক্রমকেও চিনি না। আমার যেটা মনে হয়েছিল সেটা পড়ে নিলে একটা খুব উল্লেখযোগ্য প্রশ্ন তুলেছেন প্রত্যেকটি সিটিজেনের কাছে, যে আমরাও কিন্তু অনেক সময় এই যে নিজেদের মূল্যায়নটা গুলিয়ে ফেলি, আমরা ধরে নিই যে অমুকের হয়েছে আমার হবে না কারণ আমি সেফ। আমার মনে হয় এই পুরো প্রজন্মের আমাদের প্রত্যেকের কিন্তু একটু ফিরে তাকিয়ে বোঝার দরকার আছে যে অ্যালকোহল আমাদের অল্টার্ড রিয়ালিটিতে নিয়ে যেতে পারে, এবং সেখানে দাঁড়িয়ে নিজের যে মূল্যায়ন আমি করছি সেই মূল্যায়নের কোনো সত্যতা আসলে নেই, এবং সেরকম একটা ক্ষেত্রে পড়ে গেলে আমাকে তখন কোন সত্যি থাকতে কি বলতে হবে আমি নিজেও জানি না। আমার মনে হয় সেখানটায় আমাদের একটা সার্বিক সচেতনতার প্রয়োজন। এবং অনুতমা কি দুর্ভাগ্য দেখো যে মৃত্যুর কয়েক সেকেন্ড আগেও যারা এতটা ঘনিষ্ঠ দুই বন্ধু, আজকে তাদের দুজনের নামে সোশ্যাল নেটওয়ার্কে প্রায় দুটো আলাদা গোষ্ঠী হয়ে গেছে, তারা একে অন্যের দিকে আমি সেই বন্ধুত্বর দিকেই কোথাও একটা খুব ভয়ঙ্কর প্রশ্ন তুলছি, মানে মৃত্যু ঠিক সিনারিওটা পাল্টে দিল শুধুমাত্র ইরেসপন্সিবিলিটি, মানে কোথাও বন্ধুত্বেরও দায়িত্ব আমাদের নেই, শুধু আমাদের বিনোদনের দায়িত্ব রয়েছে। আমার মনে হচ্ছে সেইটা আমাদের কাছে খুব ভয়ঙ্কর একটা রিয়ালিটি। ছোট পয়েন্ট এখানে তো এই বিনোদনের পয়েন্ট থেকে এই যে বিভাজন দেখতে পাচ্ছ, এইটুকু কেন নেই যে বিনোদন ফেয়ার না, এটা তো গেট টুগেদার, তো টুগেদারটা কোথায়? এখানে পরস্পরের মধ্যে এইটুকু একটু এ করে দিতে পারে না, কশন কেউ দেয় না, এ কোন ধরনের টুগেদারনেস? আই কোয়েশ্চেন দিস। আজকে বার মালিকদের বলা হচ্ছে যে কেউ মদ্যপ হলে তাকে বাড়ি পাঠানোর দায়িত্ব তোমার, তো বন্ধুদেরও তো আরেকটা পয়েন্ট মিস্টার মন্ডলকে, যেহেতু উনি লয়ার, মানে উনি আমার থেকে বেশি জানবে, মানে আরেকটা জিনিস, আজকে এই জিনিসটাই ঘটনাটা ঘটার পর আজকে পুলিশ তৎপর হয়ে লালবাজারে কেন আরো পানশালার যারা রয়েছে তাদেরকে ডেকে পাঠালো? এটা এর আগে কেন হলো না? যখন আমরা জানি যে ওই জনবহুল এলাকায় কিছু পানশালা চলে বা কিছু হয়, তাহলে সেই জায়গায় আজকে কেন পুলিশ তৎপর? বা আজকে দাঁড়িয়ে এই বিক্রম চ্যাটার্জি বা সোনিকা চৌহানের এই কেসটার পর তৎপরতার সঙ্গে এত প্রভাবশীল মানুষজন হসপিটালে পৌঁছে যাওয়ার কারণটা কি? আজকে যদি আমি সাধারণ বাড়ির একটা ছেলে, আমি যদি আজকে কিছু অ্যাক্সিডেন্ট হয়, আমি আশা করি আমি যদি কিছু ভুল করি তার সাজা আমাকে পেতে হবে, তাহলে কোনো না কোনো জায়গায় সেই প্রভাবশালী লোকেদের জন্য আজকে বিক্রম চ্যাটার্জি বা সেই জায়গাটা গিয়ে চারিতার্থ হচ্ছে যে সে কিছু করেনি, সেটা একটা কোয়েশ্চেন। কিন্তু সেন্স অফ ডিফারেন্স একদম আমার মনে হয় যে আমরা প্রত্যেকে যেটা চাই সেটা হচ্ছে সত্যটা সামনে আসুক, জাস্টিস ফর সোনিকা, অবশ্যই তার জন্য বিচার আমরা চাই, পাশাপাশি কোনো রকম ভুল বিচারের শিকার যেন কেউ না হন বিক্রম বা কেউ, ঘটনাটা সামনে আসুক, তারপর যার দায় যার দোষ তিনি শাস্তি পান, কিন্তু সত্যটা সামনে আসুক, সেখানে কোনো অন্তরায় আমার মনে হয় মানুষ মেনে নেবেন না। আমি অনুষ্ঠান শেষ করব নিজেদের আয়নার সামনে দাঁড়িয়ে একটা প্রশ্ন করে, যে কেন বারবার রাতের কলকাতাকে এই ধরনের ঘটনার সাক্ষী হতে হবে? কবে আমাদের হুঁশ ফিরবে? এই প্রশ্ন দিয়ে। ভোর রাতের দুর্ঘটনা, মডেলের মৃত্যু, কাঠগড়ায় অভিনেতা, এত কিছু হচ্ছে কিন্তু হুঁশ ফিরছে কি? রাতের কলকাতার ছবিটা কিন্তু বলছে পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক। রাত মানেই কলকাতা হয়ে উঠছে হেলমেটহীন বাইক আরোহীদের স্বর্গরাজ্য। দেখুন রবিবার মাঝরাতে পার্ক সার্কাস 7 পয়েন্টের ছবি। আইন ভাঙার এই ছবি ক্যামেরাবন্দি হয়েছে সেন্ট্রাল অ্যাভিনিউতেও, কেউ রং রুটে, কারো আবার খালি মাথা। রাত আরো বাড়লে কোথাও তো আবার বাইক রেসিং এর দাপট। দেখুন চিংড়িহাটা মোড়ের ছবি। শুধু বাইক নয়, আইনকে বুড়ো আঙুল দেখানোয় কম যায় না অটো। কেউ বুক ফুলিয়ে অতিরিক্ত যাত্রী তুলছে, কেউ আবার জেব্রা ক্রসিং এই অটো দাঁড় করিয়ে দিচ্ছে। প্রশাসন বারবার বলছে পথ নিরাপত্তা সুনিশ্চিত করার কথা, মানুষকে সচেতন হওয়ার কথা, কিন্তু তাতেও একাংশের বাইক ও গাড়ি চালকের বেপরোয়া মনোভাব বদলাচ্ছে না। ধরুন সবসময় পুলিশের কাজটা হচ্ছে একটা প্যাটার্ন দেখতে হয় যে কিভাবে অ্যাক্সিডেন্ট হচ্ছে। সব জায়গায় কিন্তু অ্যাক্সিডেন্ট হয় না। গত 3 মাস ধরে এই ধরনের অ্যাক্সিডেন্ট কোথায় কোথায় বেশি হয়েছে রাত্রে, বিশেষ করে 10টা থেকে রাত ভোর পর্যন্ত, সেইটার একটা হিসাব আমরা নিতাম। তার থেকে একটা প্যাটার্ন চলে আসতো। প্যাটার্নটা কি? যে কোন এলাকায় এটা হচ্ছে, নাম্বার 2 কোন সময় এটা হচ্ছে। এটা যদি আপনি চিহ্নিত করতে পারেন তাহলে কিন্তু কাজটা আপনার অনেকটা সোজা হয়ে যায়। তবে প্রশাসন যে হাত গুটিয়ে বসে আছে এমনটা নয়। রাতে বিভিন্ন জায়গায় পুলিশি নজরদারি চলছে। গাড়ি ও বাইক থামিয়ে ব্রেথ অ্যানালাইজার যন্ত্র দিয়ে চালকদের পরীক্ষাও করা হচ্ছে। কিন্তু এই কড়াকড়ি চলবে তো, নাকি কদিন হয়ে যে কে সেই?
সমীরণ পাল, সুভাষ বৈদ্য ও সঞ্চয়ন মিত্র, এবিপি আনন্দ, কলকাতা। ঘণ্টাখানেক সঙ্গে সুমন নিবেদন করছে আধুনিক টিএমটি বার্স, ভরসা হমেশা। ওশিয়া হার্বালস, ফাইটোগেন হেয়ার অয়েল অ্যান্ড ভাইটালাইজার, গেইন হেয়ার ন্যাচারালি। নিপস হোটেল ম্যানেজমেন্ট, ইস্টার্ন ইন্ডিয়াস নাম্বার 1, পার্টনার বাই। অনিয়মিত জীবনে লিভারের সুরক্ষায় ব্যবহার করুন লিভোসিন ডিএস।